বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, রাজনীতি বিশ্লেষক জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি নিশ্চয়ই গত 2-3 দিনের যে ঘটনা প্রবাহ এগুলো আপনি ফলো করছেন বলে আমার ধারণা, কারণ আমি আপনার ফেসবুকেও এই সংক্রান্ত নিয়মিতই আপনার পোস্ট দেখেছি। তারপরেও দর্শকদের জন্য আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হলো যে এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এখন আমাদের দেশের রাজনীতিটা কোন পর্যায়ে এসে ঠেকলো, এটা জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমি আলোচনা শীর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম দলটির প্রধান, তার মৃত্যুতে শোক প্রকাশ করি। শোকার্ত স্বজন, দেশবাসী এবং তার শোকার্ত নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানাই। বেগম খালেদা জিয়া, তার জীবনের অনেকগুলো ধাপ আছে। আমরা যে ধাপটাকে নিয়ে আলোচনা করছি, যা অধ্যায়কে নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে রাজনীতিবিদ, সরকার প্রধান, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। তার শাসন দীর্ঘদিন তিনি বাংলাদেশ শাসন করেছেন, সরকারে ছিলেন এবং তার হাত ধরে 90 সালের পর বাংলাদেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত সংসদীয় শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন হয়েছে। যদিও সেই সংসদীয় শাসন ব্যবস্থাকে ইফেক্টিভ করার ক্ষেত্রে যে ধরনের রাজনৈতিক ঐক্যমত্য এবং সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাটা থাকা দরকার ছিল, নানা পক্ষের অসহযোগিতা অথবা সীমাবদ্ধতার কারণে সেটি হয়নি। কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে বহুকাল তিনি জীবন্ত হয়ে থাকবেন, পথ দেখাবেন। তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনাও হবে। তিনি যেহেতু রাজনীতি করতেন, সরকারে ছিলেন, তার শাসনের অনেকগুলো দিক আছে যে দিকগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারবো, যেগুলো বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সম্প্রীতি, আঞ্চলিক সহযোগিতা, ভারসাম্যপূর্ণ কূটনীতি, এই জায়গাগুলোতে ভূমিকা রেখেছে। আবার বেগম খালেদা জিয়ার কাছে যদি ইতিহাস জিজ্ঞেস করে তার শাসনকাল সম্পর্কে মূল্যায়ন করার জন্য, নিশ্চয়ই বেগম খালেদা জিয়া তার শাসনের সব দিকগুলোকে তিনি সন্তুষ্ট ছিলেন এটি বলবেন না। কোনো কোনো জায়গায় আলোচনা সমালোচনা তার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু যে প্রেক্ষাপটে আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করছি, এই প্রেক্ষাপটে এই সময়ে সেই সীমাবদ্ধতাগুলো আলোচনা করার সময়টা এখন না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে ছুঁয়েছেন গতকালকে তার নামাজে জানাজার ভেতর থেকে, সেটি আবার কিন্তু প্রমাণিত হয়েছে। তিনি গত 1.5 দশক শাসক এবং রাষ্ট্রের প্রতিপক্ষ হয়ে অনবরত নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন, বাক্য ব্যয়ে জর্জরিত হয়েছেন এবং তাকে নানাভাবে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে, মানুষের কাছে, বহির্বিশ্বের কাছে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেটি যে মানুষ গ্রহণ করেনি, বরং এই রাষ্ট্রীয় প্রচেষ্টা উল্টো ঘটনা ঘটেছে এবং তারা বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা এটি যে আরো বেড়েছে, তার প্রমাণটা হলো গতকালকে তার নামাজে জানাজায়। বেগম খালেদা জিয়া এর আগে কয়েকবার অসুস্থ হয়েছেন। আমরা ভেবেছি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, কিন্তু এবারের অসুস্থতাটা তাকে আর সুস্থ হয়ে তার পরিবারের কাছে, দেশ এবং দেশের মানুষের কাছে, তার দলের কাছে ফিরতে দেয়। বেগম খালেদা জিয়া যে বয়সে মৃত্যুবরণ করেছেন, এটা মোটামুটি পরিণত বয়সই বলা যায়। কিন্তু গত কয়েক বছর তিনি কারাবন্দী থাকা অবস্থায় যে ধরনের অবহেলার শিকার হয়েছেন, তাতে তার শারীরিক অসুস্থতা অনেক গুণে বেড়েছে। তার এই মৃত্যুটা স্বস্তিদায়ক হয়নি। তিনি অনেক ধরনের বৈষম্য এবং নির্যাতন নীরবে মেনে নিয়ে আমাদের কাছ থেকে চলে গেছেন। যে এখানে তার আমি একটা কথা বলতে চাই, একটা কথা একটু আপনাকে জানতে চাই।
যে তার এই মৃত্যু, উনি তো আসলে রাষ্ট্রীয় কোনো পদে এখন দেশে নেই। ওনার দলও, এমনও তো না যে ওনার দল ক্ষমতায় আছে, তাও নেই। তারপর আমরা লক্ষ্য করলাম যে ওনার এই শেষকৃত্যে আহ আমাদের প্রতিবেশী প্রত্যেকটা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে উপস্থিত হলেন। এবং এটাকে ওই দেশগুলোর যে সরকার, বর্তমান যে সরকার আছে বিভিন্ন দেশের, তাদের দিক থেকে কিন্তু এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং তারা যেমন জয়শঙ্কর, জয়শঙ্কর তো খুবই ব্যস্ত একজন মানুষ, তারপরে উনি এসেছেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এই যে বিষয়গুলো, এই যে আঞ্চলিক রাজনীতির যে বিষয়গুলো, তো খালেদা জিয়া মানে আপনার এই শেষকৃত্যে ওনাদের যে আগমনটা, এটা কি আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরিবর্তন অথবা আগামীতে আপনি কি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে? বেগম খালেদা জিয়ার প্রথমত তার যে আমাদের রাষ্ট্রের সীমানার বাইরে তার গ্রহণযোগ্যতা, তার শাসনামলে তার যে কূটনৈতিক দক্ষতা, এর একটা প্রমাণ পাওয়া যায় এর ভেতর। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দলকে আগামীতে বাংলাদেশের শাসন ক্ষমতায় সম্ভবত এই যে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে সার্কভুক্ত যে দেশগুলো, তাদের কাছে একটা বার্তা অথবা মূল্যায়নটা হচ্ছে বেগম খালেদা জিয়ার দল আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে। আজকেও আমি দেখলাম সার্কের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এর ভেতর থেকে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, তার যে অবদান, সেটাকে যেমন স্বীকার করে নেওয়া হয়েছে, একই সঙ্গে এর ভেতর থেকে বিএনপির রাজনীতিকে দেশ এবং দেশের বাইরে থেকে এখন পর্যন্ত তাদের সেই গ্রহণযোগ্যতার জায়গাটা, পারস্পরিক সহযোগিতার যে জায়গাটা আরো অটুট হলো এবং ওই শ্রদ্ধাবোধটা তাদের মধ্যে রয়েছে, আস্থার জায়গাটা রয়েছে। ভারতের পক্ষ থেকে এই সময়কালে বিএনপির রাজনীতির থেকে একটা দূরত্বের কথা বলা হচ্ছিল। আমাদের মনে আছে এর আগে যখন বেগম খালেদা জিয়া ভারত সফরে গিয়েছিলেন, তখন কিন্তু একটা বিপুল সম্বর্ধনা তাকে দেয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরে আসার পরে আমাদের দুর্ভাগ্য হলো বিএনপি তার রাজনীতিতে সেই ধারাটা বা সেই আস্থাটা রক্ষা করতে পারেনি। আর ভারতও তার যে বিশেষ রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা বা সম্পর্কের তুলনায় সে একটা নির্দিষ্ট দলের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করার কারণে উভয় পক্ষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছিল, অশ্রদ্ধা তৈরি হয়েছিল, যেটা বিএনপিকেও হয়তো প্রভাবিত করেছে। আবার বিএনপি খালেদা জিয়াকে শ্রদ্ধা সম্মান জানানোর যে ভারতের যে সম্মান জানানোর বিষয়টিকে বিএনপিও তার গুরুত্বটা অনুধাবন করেনি এবং সেই কারণে যে দূরত্বটা তৈরি হয়েছিল গতকাল এবং গত কয়েকদিনে রাজনীতির গতি প্রকৃতি বলে দিচ্ছে সম্ভবত সেই জায়গাটায় একটা দূরত্ব কমে আসছে। তবে সতর্কতার বিষয় হচ্ছে উভয় দেশের মধ্যে একটা স্বার্থন্বেষী মহল, তারা বিভাজনের রেখাটা স্পষ্ট করতে চায়। তারা কতগুলো জায়গায় অনমনীয় এবং অনড় অবস্থা নিতে চায়। রাষ্ট্রাচারের যে কতগুলো নীতি মেনে চলতে হয় সেগুলো মানতে চান না এবং বিভিন্ন পক্ষের মধ্যে একটা বিভাজন তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমার ধারণা এই ঘটনাগুলোর পরেও আমাদের এখানে এবং ভারতের পক্ষ থেকেও সেখান থেকেও কোনো কোনো অশুভ মহল সেই প্রচেষ্টা চালিয়ে যাবে। জি, এখন আরেকটা বিষয় আপনি দেখেন, আজকে আমরা কথা বলছি 2026-এর একেবারে প্রথম দিন, আর 1.5 মাসও নাই আমাদের জাতীয় সংসদ নির্বাচনের। তো এই সময়ে খালেদা জিয়ার এই মৃত্যু এবং এই মৃত্যুকে নিয়ে মানুষের মধ্যে যে আপনি এই যে প্রভাবটা দেখলেন, তাদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখলেন, এটা দেখে নির্বাচন নিয়ে কিছুদিন আগেও যে একটা ধারণা করা হচ্ছিল যে দুটা শক্তি পাশাপাশি যাচ্ছে, দুটা জোট হচ্ছে, কিছু লোক ওই একজোটে যাচ্ছে, কিছু লোক আরেক জোটে আসছে, এই যে একটা মোটামুটি প্রবল প্রতিদ্বন্দ্বিতার একটা ভাব বোঝা যাচ্ছিল,
আপনি কি মনে করেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে দৃশ্য দেখলেন, মানুষের যে ইনভলভমেন্ট দেখলেন, এখন আপনি নির্বাচনের সম্ভাব্য নির্বাচনে কিভাবে কি দেখছেন, নির্বাচনে কি হবে, কেমন হবে? প্রথম থেকেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্যান্য সময়ে যে ধরনের একটা মানুষের মধ্যে যেভাবে উদ্দীপনাটা তৈরি করে, রাজনৈতিক শক্তির মধ্যে যে ধরনের তাগিদ তৈরি করে, এবারের নির্বাচনটা সেভাবে তৈরি করছে না। এমনকি আপনি যদি দেখেন 24-এর নির্বাচনে যেটা আওয়ামী লীগ তার অনুগত আমি এবং ডামিন নির্বাচনটি করেছিল, সেখানে প্রার্থীদের অংশগ্রহণের তুলনায় এবারের নির্বাচনে অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও এবারে নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের এখন পর্যন্ত সংখ্যাটা গত আমি ডামির নির্বাচনের 3/2 মতো। সেই দিক থেকে এক ধরনের জনগণ, রাজনৈতিক দল, কর্মীদের মধ্যে একটা প্রশ্ন আছে। আবার এই যে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যে রাজনীতির গতি যেদিকে এগোচ্ছে, আমরা কিন্তু অস্বীকার করা যাবে না যে সরকারের ভেতরে এবং সরকারকে প্রভাবিত করে এই ধরনের একটা শক্তি আছে যারা আসলে যথাযথ সময়ে নির্বাচনটা চায় না। এই ভাবনাটা যথার্থ। সুতরাং এর ভেতর থেকে তারা কতগুলো সুযোগ খোঁজার চেষ্টা করবে। তৃতীয়, চতুর্থ অনেকগুলো পক্ষ এখানে আছে, তারাও চায় না যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাক। তাহলে একটা অংশ যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে, সেই ভোগ দখলটা হাতছাড়া হয়ে যাবে। সেই কারণে তারা চায় না যে নির্বাচনটা হোক। সরকারের ভেতরেও একটা অংশ যারা চায় আরো কিছুদিন পাওয়ারটাকে এনজয় করতে, তারাও চায় না যে নির্বাচনটা হোক। আর নির্বাচন চাই এই কথাটি যারা বলছে তাদেরও কেউ কেউ আর একটু বেশি সময় যদি হাতে পাই তাহলে নিজের ঘর গুছিয়ে নেওয়ার সুযোগটা পাবো, এই ধরনের মনোবৃত্তি অনেকেই ধারণ করে। আপনি একমত হবেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে দেশ এবং দেশের বাইরে যে ধরনের শোক, শ্রদ্ধা, সমবেদনার যে অনুভূতিগুলো বিস্তৃত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখবেন দীর্ঘদিন বিএনপির রাজনৈতিক মিত্র বলে পরিচিত, কোথাও কোথাও বিএনপি যাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, বিএনপির সাথে ক্ষমতার ভাগাভাগি করেছে, তাদের একটা বিরাট অংশ মৃত খালেদা জিয়াকে নিয়ে যে বিষোদ্গার, তার সন্তান তারেক রহমানকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা, এই যে প্রচেষ্টাগুলো আমি মনে করি যে রাজনীতিতে এক ধরনের ব্যারিকেড তৈরি করার চেষ্টা, নির্বাচনের পথে এক ধরনের ব্যারিকেড তৈরি করার চেষ্টা। আমি বিস্মিত হয়েছি যে রাজনীতিবিদ, যে ব্যক্তিটি একটা রাজনৈতিক দলকে সাথে রেখে তাদের ক্ষমতার ভাগ দিয়েছেন, বিতর্কিত ভূমিকার পরেও পতাকা মানে গাড়িতে পতাকা দিয়েছেন, সেই দলটির কর্মীরা যেভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে বিতর্কিত করা, প্রশ্ন তৈরি করা, তাদের দলের নেতাকর্মীদের এই শোকের সময় তাদেরকে আক্রমণ করা, আঘাত করা, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা জুলাই অভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা চেয়েছিলাম, সেই পরিবর্তনটা যে এখনো টেকসই হয়নি, এই ঘটনাগুলো তার প্রমাণ। আমি শেষ করবো এই আলোচনায়, বেগম খালেদা জিয়ার প্রতি আমরা অনেকভাবে শ্রদ্ধা জানাতে পারি, কিন্তু তিনি যে সমস্ত কারণে আমাদের কাছে চিরভাস্বর হয়ে থাকবেন, তার একটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনে তিনি আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানানোর সব থেকে বড় মাধ্যমটা হচ্ছে দেশকে গণতান্ত্রিক পরিবেশে ফিরে নিয়ে যাওয়া। নির্ধারিত সময়ে নির্বাচন, সুষ্ঠুভাবে নির্বাচনটা যদি করা যায় সেটাই হবে, এবং তার ভিতর থেকে গণতান্ত্রিক রূপান্তর যদি নিশ্চিত করা যায় সেটাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন। জি, আমি এখন শেষ প্রশ্নটা করছি, এটা একটু একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন, এটা হয়তো বাস্তব ভিত্তি নেই, তবুও আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনি ধরা যাক যদি এই মুহূর্তে সরকারের পরিবর্তন না হতো, এখনো যদি শেখ হাসিনার শাসন চলতো এবং
তখন কি আপনি মনে করেন যে খালেদা জিয়ার জানাজায় এত লোক উপস্থিত হতেন? আহ, এই প্রশ্নটা গতকাল থেকে করা হচ্ছে। হয়তো গতকালকে বেগম খালেদা জিয়ার জানাজার ক্ষেত্রে রাষ্ট্র সরকার তার কিন্তু সর্বোচ্চ সহযোগিতাটুকু করেছে, এবং এই সহযোগিতাটাকে মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করে তার প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে আসতে তারা আসতে পেরেছে। আমরা এর আগে কিন্তু এই ধরনের আয়োজনে বিভিন্ন সময় দেখেছি পথে পথে বাধা দেওয়া হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। কালকে যদি আওয়ামী লীগ পাওয়ারে থাকতো, নিশ্চয়ই রাষ্ট্রীয় সহযোগিতাটুকু এভাবে হতো না, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা এভাবে জানাজায় অংশগ্রহণ করতেন না, অথবা পথে ঘাটে মানুষকে এই জানাজায় আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হতো। কিন্তু তার ভেতর থেকে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধার জায়গাটা বরং আরো বেড়ে যেত। গতকালকে যতটুকু ভালোবাসা তার প্রতি দেখিয়েছে, যতটুকু শ্রদ্ধা সহমর্মিতা দেখিয়েছে, এটি আরো বাড়ত। হয়তো সেটি দৃশ্যমান হতো না, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের হৃদয়ে যে তাকে ধারণ করছে, এটি আরো গভীর হতো। আমরা এই ধরনের পরিস্থিতি থেকে যদি শিক্ষা গ্রহণ করি, যে কোনো রাজনীতিবিদ, যে কোনো রাজনৈতিক দল গতকালকের এবং গত কয়েকদিনের ঘটনা থেকে যাতে শিক্ষা গ্রহণ করে, যদি সেটি হয়, তাহলে আমাদের রাজনীতি, আমাদের সামাজিক বন্ধন, রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের যে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন, সেটি আসা সম্ভব। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন ঠিকই আছে, কিন্তু আমি কিন্তু নিজে মনে করি পার্সোনালি যে যদি এখন শেখ হাসিনা সরকার থাকতেন, তারপরও এত লোক হতো, এবং সেই লোক হওয়া নিয়ে হয়তো মারামারি হতো, সংঘাত হতো, প্রথম থেকে হয়তো তারা ফেরানোর চেষ্টা করতো, কিন্তু লোক থামাতে পারতো না। কারণ আমি আহ দেখেছি এর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন বিএনপি যখন বিভাগীয় সমাবেশগুলো করছিল, মানে এর চেয়ে তো আর বেশি চেষ্টা করা যায় না যে এগুলো থামানোর জন্য হরতাল ডাকা, পরিবহন হরতাল ডাকা, ধর্মঘট ডাকা। মানুষ কিন্তু নদীর সাঁতরে হলেও তারা কিন্তু সেই সমাবেশগুলোতে এসেছিল, এবং সেই সমাবেশে যে তারা কি পাবে তারা তাও জানতো না, তবু এসেছিল। কাজে আমার মনে এই হয় না এই জায়গাটায় জনসংখ্যাকে থামানো যেত। এই জায়গাটা আমি একটু আপনার সাথে যুক্ত করি, হয়তো একটু ভিন্নতাও জি, থাকবে। গতকালকের যে জানা যায়, বিপুল সংখ্যক সরকারি চাকরির সাথে যুক্ত একবারে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপতি ছাড়া মোটামুটি সরকারের সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। রাষ্ট্রপতি অনেকে আসছিল। সরকারটা রাষ্ট্রপতিকে আমি দেখিনি কোথাও। তিনি যদি আমি এসে কোথাও থাকেন, যেন পড়লাম, এটি কোথায় যেন পড়লাম। আমি এটি দেখিনি। আমি প্রধান বিচারপতিকে দেখেছি আর অন্যান্যদেরকে দেখেছি। তো আমি ওই জায়গাটায় বলছি যে সরকারি কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রের সরকারের সর্বপ্রধান থেকে শুরু করে যারা এসেছেন, নিশ্চয়ই একটা রাজনৈতিক সরকারের আমলে হলে এরা আসতে পারতেন না, অথবা আসতে ভয় পেতেন। তিন বাহিনীর প্রধান যেভাবে বেগম খালেদা জিয়ার সর্বশেষ কবরে পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেছেন, তারা তো নিশ্চয়ই আসতে পারতেন না। তাদের মনটা এখানে পড়ে থাকতো, কিন্তু তারা আসতে পারতেন না। আমি ওই দৃষ্টিতে বলেছি যে অনেকেই নিজেদের নীরবে শ্রদ্ধাটা জানাতেন, কিন্তু ওই জায়গায় উপস্থিত হতে পারতেন না। সেই ক্ষেত্রে জনসমাগম, অংশগ্রহণটা কিছুটা কম হতো যদি সেই ধরনের পরিবেশটা থাকতো। কিন্তু যেহেতু ওই ধরনের বাধা বিপত্তির সুযোগটা ছিল না, কোথাও সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনগুলো দেখা দিয়েছে, বিশেষ করে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরেছেন, এবং তখন অনেকেই বলাবলি করছেন যে তারেক রহমান দেশে আসছিলেন না, তার কিছু ক্লিয়ারেন্স ছিল না, কিন্তু ফাইনালি তিনি দেশে এসেছেন এবং ভারত নাকি তাকে বাংলাদেশে আসার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছে। এই গুঞ্জনটি কিন্তু প্রচলিত আছে। এই গুঞ্জনের পাশাপাশি গত 2-3 দিন ধরে শুনছি যে একদিকে ভারত যেমন তারেক রহমানের উপরে তাদের বাজি ধরেছে, আসন্ন রাজনীতিতে নির্বাচনে যেভাবেই হোক যদি তারেক রহমান বিজয়ী হন তাহলে ভারত তাকে সমর্থন করবে, বা আরো খোলামেলা বলা যায় যে ভারতই চাইছে যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। তাহলে
আওয়ামী লীগের কি হবে, এবং সেই জায়গায় বলা হচ্ছে যে ভারত সম্প্রতি আওয়ামী লীগের দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে। এবং কেন মুখ সরিয়ে নিয়েছে এটা নিয়েও অনেক মুখরোচক গল্প চালু আছে। সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, কিন্তু তার আগে আমি গতকাল যে আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো সেই বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে পরশুদিন আমি বিদায় খালেদা জিয়া নামে একটি পর্ব করেছিলাম, এবং সেখানে আমি মূলত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি, এবং বিএনপি বা খালেদা জিয়ার রাজনীতির যে সমালোচনার জায়গাগুলো আছে সেগুলো আমি খুব বেশি আলোচনায় আনিনি, মূলত পরিহার করবার চেষ্টা করেছি। কারণ একজন মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে গিয়ে সব সমালোচনার বিষয় আনাটা আমি সমীচীন মনে করিনি। এবং একজন রাজনৈতিক নেতা তিনি মৃত্যুর পরেও আলোচিত সমালোচিত হবেন, এটা একটা বাস্তবতা। যদিও আমার মনে আছে যে আমি ইসলামিয়াত ক্লাসে পড়েছিলাম যে মৃতের নিন্দা করিও না, কিন্তু রাজনৈতিক নেতারা একজন ব্যক্তির চাইতেও অনেক বড়, আর তাদের পরিসরটা অনেকটা প্রাতিষ্ঠানিক অবস্থান তাদের। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা ভবিষ্যতে করব, কিন্তু এই মুহূর্তে সেটি করার সময় নাই। কিন্তু গতকাল এই জানাজার মাঠে যে একটি মঞ্চ থেকে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতির মতো বলা যায় যে বক্তব্য পাঠ করা হলো, যেটি পাঠ করেছেন স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান। আমি ধরেই নেব যে এটা বিএনপির দলীয় বক্তব্য, এটা ব্যক্তি নজরুল ইসলাম খানের বক্তব্য নয়। এবং সেখানে তিনি বলেছেন যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই যে ভরা মজলিসে এই তথ্যটিতে দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে যে এটি এক ধরনের গীবত, এবং এখানে না বললেও পারা যেত। বেগম খালেদা জিয়া আদালতের রায়ে বন্দী ছিলেন, কিন্তু তিনি কতদিন কারাগারে ছিলেন, কতদিন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কেবিনে ছিলেন, আর কতদিন তার বাসভবন গুলশানের ফিরোজায় ছিলেন। এবং বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছেন, এই মৃত্যুর কারণ কি? তিনি কি লিভার ডিজিজে মারা গেছেন, যেটা তিনি দীর্ঘদিন ভুগছিলেন, এবং তার চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে তার লিভারের চিকিৎসা করা হয়েছিল? তার হাঁটুর সমস্যায় কি তিনি মারা গেছেন? না, তিনি মারা গেছেন একদম খুব স্পেসিফিক। আজকে আমি আবারও বলছি, আমি এর আগে বারবার বলার চেষ্টা করছি, এবং আমি একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি এইটা নিয়ে 25 বছরের বেশি কাজ করছি। সো খালেদা জিয়া ওই যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে যিনি গিয়েছিলেন, যিনি নানান রোগে শোকে ভুগছেন, যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি ছিল, তাকে ওইরকম একদম পাবলিকলি নিয়ে গিয়ে তার মাস্ক গলায় ঝুলিয়ে তাকে একদম মানে বলা যায় যে তাকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তার সংক্রমণ হয়েছে, এবং তিনি মারা গিয়েছেন প্রধানত তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল। এই ফাঙ্গাস ইনফেকশন 80 বছরের একজন নারী, এবং যার আরো অনেকগুলো ক্রনিক ডিজিজ আছে, হ্যাঁ, তার যদি হয় তাহলে তার আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়। সুতরাং বারবার কেন বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর দায় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছে, এটা আমি বুঝতেছি না। যদি তারা আসলেই জানতে চায়, দে শুড ইনভেস্টিগেট যে কেন কিভাবে খালেদা জিয়া মারা গেছেন। 80 বছর তিনি বেঁচেছেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার প্রতি শ্রদ্ধা আমরা সবাই জানাচ্ছি, কিন্তু তার মৃত্যু নিয়ে অন্যের ঘায়ে অন্যায়ভাবে যদি দায় চাপানো হয়, তাহলে আমরাও দাবি তুলব যে ইট শুড বি ইনভেস্টিগেটেড। এবং ইনভেস্টিগেশন করলে আল্লাহ না করুক হয়তো এটাও বেরিয়ে যাবে যে কারা তাকে সেদিন এই সশস্ত্র বাহিনী দিবসের ওই সমাবেশে, যেখানে অনেক মানুষ এসেছিল, সেখানে যেতে বাধ্য করেছিল। এছাড়া আরো কিছু ঘটনা খুব পীড়াদায়ক ছিল, যে দেখলাম যে কোনো একটা ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি বলছেন যে এই জানাজার পরে 32 ভাঙতে গিয়েছেন। মানে এইটা তো আমরা আশা করতে পারি না। ওই জানাজায় অনেকেই গিয়েছিলেন, এবং ওই জানাজায় যারা আওয়ামী লীগের অনুসারী তারাও গিয়েছিলেন, এবং সেখানে একজনকে আইডেন্টিফাই করা হলো সে আওয়ামী লীগের অনুসারী, এবং তাকে এমন মারা হয়েছে যে এখন তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা আমি জানি না। তো এই বিষয়গুলো কিন্তু খুব পীড়াদায়ক, এবং যে মুহূর্তে তারেক রহমান দাবি করছেন যে তিনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, বা তারেক রহমানের লোকজন বলছেন যে 17 বছর দেশের বাইরে থেকে একটা উন্নত বিশ্বে থেকে তিনি তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে, তার রাজনীতি পাল্টেছে, তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সেই পরিবর্তনের কথা বলে না।
প্রায় 33টা দেশের সরকারের প্রতিনিধিরা এসেছিলেন। তার মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি আছে ভারতের বিদেশ মন্ত্রী বা আমরা যাকে পররাষ্ট্রমন্ত্রী বলি, ডক্টর জয়শঙ্কর। এই জয়শঙ্কর 4 ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন। তিনি একটি সামরিক বিমানে করে এসেছিলেন, কুর্মিটোলা বিমানবন্দরে নেমেছেন এবং জয়শঙ্করের এই আশাটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনেক দেশের সরকারি প্রতিনিধিরা এসেছেন, ভারত যে কোনো প্রতিনিধি পাঠাইতে পারতেন, কিন্তু তারা গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে হাদির মৃত্যুর পরে স্লোগান হচ্ছে ঢাকা না দিল্লি, আবার ভারত বিরোধী রাজনীতি করে জামাত, বিএনপিও করে, সুতরাং ডক্টর জয়শঙ্করের প্রতি কোনো রকমের যদি আক্রমণ করা হয় বা অসম্মান করা হয়, এই কারণে জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতে বাংলাদেশের সীমানা বরাবর 21টা ব্রহ্মস মিসাইল কিন্তু তাক করা ছিল। মানে যদি জয়শঙ্করকে আক্রমণ করা হয় বা কোনো কিছু হয় তাহলে ওই মিসাইল দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি ছিল। এখন জয়শঙ্কর কেন এসেছিলেন? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডক্টর ইউনূস আপ্রাণ চেষ্টা করেছেন জয়শঙ্করের সাথে একটা বৈঠক করতে, কিন্তু জয়শঙ্কর তার এই পাত্তাই দেয়নি, ডক্টর ইউনূসের সাথে দেখাই করে। তবে ডক্টর ইউনূসের 3জন উপদেষ্টার সাথে তার দেখা হয়েছে। আসিফ নজরুল, যিনি ভারত বিরোধী রাজনীতির অন্যতম প্রধান পুরুষ, এই ছবিটা দেখেন যে মনে হচ্ছে যে প্রভুর সামনে ভৃত্য দাঁড়িয়ে আছে। তো এই হলো আমাদের রাজনীতিবিদদের ভণ্ডামি। কি বার্তা তিনি দিয়েছেন? তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা ভারতের পক্ষ থেকে শেষবারের মতো বলা হচ্ছে যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন যেন হয়, এবং আরো বলেছেন যে একটি মর্যাদাশীল জাতি হিসেবে যা যা করণীয়, দেশ হিসেবে যা যা করণীয়, ভারত বাংলাদেশের কাছে সেটা প্রত্যাশা করে, এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশের সামনে দুর্দিন আসবে এবং বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হবে। সো এই যে ডক্টর জয়শঙ্করের আশা, এবং তিনি এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি, শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন, এবং এই চিঠিটা নিয়েও অনেকে কথা বলেছে, কিন্তু এই চিঠিটা আসলে কূটনৈতিক শিষ্টাচার মেনে একটা চমৎকার চিঠি আমি বলবো। অনেকেই বলছে যে বেগম খালেদা জিয়া বা তার দল ভারত বিরোধী অনেক রাজনীতি করেছে, তাদের 2001 থেকে 2006 সালের সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হতো, জায়গা দেওয়া হতো, বা উলফার নামে আনা 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, অনেক কিছু এই চিঠিতে কেন উল্লেখ করা হয়নি। কিন্তু এটা আসলে একজনের মৃত্যুতে শোক জানিয়ে যে চিঠি, সেখানে এত কিছু না লিখলেও হয়। আমি শুরুতেই যেটা বলেছি যে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরেও আলোচিত এবং সমালোচিত হবেন, এবং বেগম খালেদা জিয়ার জানাজার এই সুযোগটা ভারত নিয়েছে শেষবারের মতো তাদের বার্তাটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে, এবং তারা দিয়েছেনও। শুরু করেছিলাম যেটা নিয়ে, যে ভারত কি আসলেই আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং এই প্রশ্নটি আমাকে আওয়ামী লীগের অনেক সমর্থক অনুসারীরা করেছেন, তারা জানতে চেয়েছেন। আমি একটু তাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, এবং সেই যুদ্ধে ভারত আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল সেই কৃতজ্ঞতাটুকু আমাদের কিন্তু স্বীকার করতেই হবে, এবং ভারত সাহায্য করেছিল বলেই আমাদের বিজয়টা অনেক সহজ হয়েছিল, এবং আমরা 9 মাসের মধ্যে বিজয় অর্জন করতে পেরেছিলাম। সুতরাং ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সময়ের কাল উত্তীর্ণ বলা যায়, যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, এবং বর্তমানে যে ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান করছেন, তাদের এই অবস্থানের ব্যাপারে কিন্তু ভারতে একটা সর্বদলীয় মতৈক্য আছে শেখ হাসিনার থাকার ব্যাপারে। এমনকি যখন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো, ভারত কিন্তু এইভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা কিন্তু অপরিবর্তিত রেখেছে। সুতরাং তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে এটি ভাববার কোনো কারণ নেই যে ভারত আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাংলাদেশের রাজনীতি একদম একদম খুব ক্রুশিয়াল মোমেন্টে চলে আসছে। এখন
আহ, এই এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন সেটা হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় কাটেনি। এবং আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের হয়তো বড় দল নেই, কিন্তু মানুষ হিসেবে তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা ইন্টারন্যাশনালি ভেরি ওয়েল কানেক্টেড। যেমন একজন হলো আনোয়ার হোসেন মঞ্জু, তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না? এবং দেখেন, তিনি প্রভাবশালী উদাহরণ দেই যে তাকে গ্রেপ্তারের পরে কিন্তু আটকে রাখা যায়নি, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এই ইনুস সরকার। সুতরাং আরো এই এই মাসেই আসবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশে আসবেন, ব্রেন ক্রিস্টেনসন। তিনিও এই মাসে আসবেন এবং এখনো অনেক খেলা চলছে, অনেক কিছু বাকি। তো আমাদের দেখতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের যারা সমর্থক অনুসারী রয়েছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যার কাছে যা শোনেন ওইটা বিশ্বাস করে আপনাকে স্ট্রেসড হইতে হবে না, আপনি ওইটা শুনে মন খারাপ করবেন না। আর যদি মনে করেন যে যা শুনবেন বিশ্বাস করবেন, তাহলে দোহাই লাগে, রাজনীতির বর্তমান যে জটিল পরিস্থিতিতে তাতে আপনি এগুলো বাদ দিয়ে আপনি একটু ভালো থাকার চেষ্টা করেন। যে এই মৃত্যু কোথায় আমাদের নিয়ে যাবে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে সেটির মৃত্যু ঘটেছে। ঘটনা বলছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় দুটি দীর্ঘ শোক বার্তায় তাদের কথা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার কথা তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এমনকি জনাব সজীব ওয়াজেদ জয়ের পোস্টটি ফেক কপিরাইট দিয়ে মুছে দেবার পরেও তিনি আবার সেই একই পোস্ট করেন। অর্থাৎ তিনি এই শোক প্রকাশটা মন থেকেই করেছেন এবং এটিকে ঠেকিয়ে দেবার চেষ্টার পরেও তিনি পুনরায় সে চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু আজকে যখন বেগম খালেদা জিয়ার জানাজাটা হলো, তখন আমরা দেখতে পেলাম এই জানাজার মধ্যে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, একসময় বাম দল করতেন, নজরুল ইসলাম খান খুবই নোংরা একটি কথা বললেন। তার কথার মূল প্রতিপাদ্য হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায়ভার নিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসিস্ট বলে অভিহিত করেছে। এই পুরো ঘটনাটির মধ্য দিয়ে একটি ব্যাপার খুবই পরিষ্কার, সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেই সৌহার্দ্য, যে রাজনৈতিক শিষ্টাচার, যে চমৎকার পলিটিক্সের একটি উদাহরণ সামনে নিয়ে এসেছে, যে নজির তৈরি করেছে, সেটিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হলো। এবং এরই মধ্য দিয়ে ধরে নেওয়া যায় যে নজরুল ইসলাম খানের পুরো বক্তব্যটির যেই টোন, সেটি বিএনপির বক্তব্য। আমি নিশ্চিত যে এই বক্তব্য লেখার পর নিশ্চিতভাবে দলীয় যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে দেখানো হয়েছে, তারা অ্যাপ্রুভড করবার পরই এই বক্তব্য নিশ্চয়ই পাঠ হয়েছে। আমি অন্ততপক্ষে সেটিই মনে করি। আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কড়া ইনস্ট্রাকশন ছিল, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে একটি মৌলিক ব্যথা বা শোকের একটি আবহ হিসেবে দেখা। অতীতে তিনি কি করেছেন, কি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তিনি জুলুম করেছেন কি করেন নাই, এইসব প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইগনোর করতে বলা হয়। এবং আমরা সেই অনুযায়ী আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা নিজের মন থেকেই শোক জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, দলের নির্দেশগুলো পালন করেছেন। কিন্তু প্রতি উত্তরে আমরা কি দেখলাম? প্রতি উত্তরে আমরা দেখলাম যে বিএনপি এই অবস্থানে গেছে। শুধু বিএনপির এই নেতাই না, বিএনপি ঘেঁষা অনেক লেখক, ব্লগার যারা ভিডিও বানান, লিখেন, বলেন, তাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে গিয়ে, তার প্রতি শোক জানাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নাম সামনে এনে নোংরামো করছেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বলতে গেলে তার সরকারের কৃষিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, তিনি দেশটাকে কিভাবে চালিয়েছেন, এগুলো কি আসলে এককভাবে বলা সম্ভব হয় না? কিংবা বেগম খালেদা জিয়াকে এককভাবে টানা লিখে যাওয়াও কি সম্ভব না? নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে না আসলে, সেখানে দু চিমটি, দু ছটাক নোংরামি না করলে বেগম খালেদা জিয়ার প্রশংসা পরিপূর্ণতা পায় না? তাহলে কি আমি বলতে পারি যে বেগম খালেদা জিয়াকে আসলে এককভাবে প্রশংসা করা যায় না বা এককভাবে তাকে নিয়ে বেশিক্ষণ বলা যায় না, সেইখানে যদি একটু নোংরামো না করা যায়? আমি কি এটাও বলতে পারি যে
বেগম খালেদা জিয়ার যে আইডেন্টিটি সেটি পরিপূর্ণতা পায় না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে টেনে না নিয়ে আসলে কিংবা পাশে না বসালে। আলটিমেটলি এই আচরণগুলো তো আমাকে এই চিন্তাগুলো করতে বাধ্য করে। তা না হলে যে এই কষ্টের সময় বা শোকের সময় সেই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে এই নোংরামি বা এই অভব্যতা, এই পলিটিক্যাল অসভ্যতা কেন করতে হচ্ছে? আমরা যদি বলা শুরু করি বিএনপির ক্ষেত্রে বা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হাজার হাজার ইস্যুস নিয়ে আসতে পারবো, যেটা কারোই ভাল লাগবে না এরকম একটা মুহূর্তে। আমরা কি বলেছি যে 21শে অগাস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে চিরতরে নিঃশেষ করবার দেওয়ার জন্য, তার দুই বোনকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হয়েছে। 21শে অগস্টের গ্রেনেড হামলাতে আমাদের 24 জন নেতাকর্মী মারা গেছেন, শত শত মানুষ আজও স্প্লিন্টার তার শরীরে বহন করে ঘুরছে। আমরা কি সেই কথা বলেছি যে 1991 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডর বিচার করা যাবে না, ইনডেমনিটি অধ্যাদেশ বিএনপি বাদ দিয়ে দিবে সংসদে? সেটি তারা করেনি। এই ধরনের প্রতারণা আমাদের সাথে করা হয়েছে। আমরা বলেছি 91 থেকে 96 পর্যন্ত আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেফতার, নির্যাতন, বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসা 96-এর ভুয়া ইলেকশনের সময়। আমরা তো এগুলো নিয়ে আলোচনা করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক অসংখ্য ইভেন্ট থাকে, সেটা রাজনৈতিক তর্ক বিতর্ক সভা সমাবেশে এগুলো আমরা বলবো, আরো বলবো। ইতিহাসকে পাঠ করতে গেলে এসব হয়তোবা বলতে হবেই, কিন্তু এমন একটা শোকাতুর পরিবেশে যেখানে অনেক মানুষ জানাজাতে এসেছেন, সেই জায়গাতে বিএনপির এই নোংরামোটা না করলেই কি চলতো না? আওয়ামী লীগ শোক প্রকাশ করে যেই মহানুভবতা কিংবা যেই ভব্যতা বা যে শিষ্টাচারের হাত বাড়িয়ে দিয়েছে, সেটি বিএনপি এক ঝটিকাতেই নষ্ট করে দিল। আমি অদ্ভুতভাবে এটাও লক্ষ্য করেছি যে বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে টিভি চ্যানেলগুলো, পুরুষ শাসিত টিভি চ্যানেলগুলো যেরকম হয় যে গৃহিণী থেকে প্রধানমন্ত্রী, ব্যাপারটা এমন যে খালেদা জিয়া গৃহিণী ছিলেন, ওটা তার আসল জায়গা। তিনি কি করে প্রধানমন্ত্রী হলেন গৃহিণী থেকে? কিন্তু একজন পুরুষের ব্যাপারে কোনো টিভি চ্যানেলকে কিন্তু আপনি বলতে শুনবেন না যে লুঙ্গি পরিহিতা থেকে প্যান্ট শার্ট পরে প্রেসিডেন্ট হলেন বা এই টাইপের কিছু, কারণ এগুলো বিস্ময়ের না। পুরুষ শাসিত সমাজ এমন কিছু কন্টেন্টকে আপনার বিস্ময়ের জায়গায় নিয়ে আসে, সেগুলো শুনলে আপনার কাছে অবাকই মনে হবে। সেগুলো নিয়ে আলাপ হচ্ছে না। আলাপ হচ্ছে কি নিয়ে? আলাপ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। কি করেছেন তিনি? বেগম খালেদা যে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছিলেন, সেই দোষী সাব্যস্ত তো শেখ হাসিনা করেননি, মাননীয় প্রধানমন্ত্রী করেননি, আদালত করেছে। এবং সেটার পরে আমাদের ফৌজদারি কার্যবিধির 401 ধারাতে মাননীয় প্রধানমন্ত্রী বদান্যতা দেখিয়েছেন, তাকে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছেন। তার কনিষ্ঠ সন্তান যখন মারা যান কোকো সাহেব, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছেন, সমস্ত কিছু ভুলে সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা সমস্ত কিছু ভুলে তিনি তার বাসাতে গেছেন, দরজা আটকে রাখা হলো। এর পরেও, ওই অপমানের পরেও মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছিলেন। আমরা দেখেছি 2015 সালে ইলেকশনের আগে, আমরা এবার দেখলাম তিনি শোক জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই এমন, তার মনটাই এমন যে তিনি বারবার ভুলে যান যে কার প্রতি শোক প্রকাশ করছেন, কার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। আমি নিশ্চিত তিনি ভবিষ্যতেও, এই নজরুল ইসলাম খান যদি কখনো মারা যান এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকেন, তিনি শোক প্রকাশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এমনই। কিন্তু আমার যেই দুঃখের যে জায়গাটা, কষ্টের যে জায়গাটা, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ কিন্তু একটা শান্তি চায়, মনে করে যে বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল সবসময় সৌহার্দ্য, রাজনৈতিক শিষ্টাচার, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে থাকবে। পরাজিত কিন্তু শেষ পর্যন্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষেরা। তা এই নোংরামের মধ্য দিয়ে বিএনপি জিতে পারেনি, বরঞ্চ তারা হেরে গেছে। এই যে তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি নস্যাৎ করলো, এই যে বিচারপতিদের বয়স বাড়িয়ে যে নোংরামোটা করলো, বাংলাদেশের প্রধান দুইটা ইভেন্ট কি এই পুরো দেশটাকে আজকে এই অবস্থাতে নিয়ে আসার জন্য? সেটি হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই ভয়ঙ্কর ইত্রামোপনাটা। কিন্তু এ দুটোর একটি কথাও গত 2 দিন 3 দিনে আমরা উঠাইনি। আজকে হয়তো বা প্রাসঙ্গিকভাবে এসেছে এটি বলবার জন্য। আমার শুধু বলার একটাই রয়েছে যে আজকের এমন একটা দিনে যেখানে প্রত্যেকটা মানুষই আসলে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া ভালো করেছেন না খারাপ করেছেন এগুলো সমস্ত কিছু মানে ভুলে গিয়ে তার ভালো কাজগুলোই মানুষ স্মরণ করছে, বলছে। এমন একটা জায়গাতে
বাংলাদেশ আওয়ামী লীগ যে সৌহার্দ্য রাজনৈতিক শিষ্টাচার দেখিয়েছে, সেই জায়গাতে এসে বিএনপির নজরুল ইসলাম খান তথা বিএনপির এই বার্তা বাংলাদেশের রাজনীতির জন্য একেবারেই ভালো কোনো সংবাদ নয় বা বয়ে আনেনি। পরিতাপ আমার থেকেই যাবে এবং আমাকে বলতেই হবে, যাদের হয়নি নয়ে তাদের হবেও না 90-এ। বিএনপি খুব সম্ভবত কখনোই শুধরাবে না, এবং অতীতে আমরা যে হাওয়া ভবন দেখেছি, অতীতে যে আমরা ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি, হয়তো তারই পুনরাবৃত্তি ভবিষ্যতে আমরা দেখতে পাবো। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরব উজ্জ্বল অধ্যায়। এই বাঙালি জাতির হাজার হাজার বছরের যে অর্জনগুলো রয়েছে, শ্রেষ্ঠতম অর্জন, যে অর্জন নিয়ে সারা দুনিয়াতে আমরা গর্ব করতে পারি। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের চিন্তা, আমাদের শিল্প, আমাদের সাহিত্য, যত অর্জন রয়েছে হাজার হাজার বছরের পুরনো সে অর্জনগুলোর মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, এগুলোর সঙ্গে আসলে কোনো কিছুর তুলনা করা যাবে না। পৃথিবীর খুব অল্প কয়েকটি জাতি যাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরন্তন, তারা কখনো পরাধীন থাকতে পারেনি, পরাধীনতা তাদের পছন্দ ছিল না, এবং যখনই কোনো বিদেশি শক্তি এসেছে অমনি তারা বিদ্রোহ করেছে। এ সকল জাতিগোষ্ঠীর মধ্যে শীর্ষতম জাতিগোষ্ঠী হিসেবে বাঙালির নাম আসবে। তা সেই ব্রিটিশদের বিরুদ্ধে হোক, মুঘলদের বিরুদ্ধে হোক, সুলতানি জমানায় কিংবা তারও আগে দিল্লির যে শাসন ছিল, গর্জে উঠেছে বারবার বাংলার জনগণ। কখনো সফল হয়েছে, কখনো ব্যর্থ হয়েছে, কিন্তু এ জাতিকে অবদমিত করে রাখা যায়নি। শত শত বছর তারা কেবলই মাত্র বিদ্রোহ করেছে। তো এই যে বাঙালির বিদ্রোহ করা, বাঙালির স্বাধীন হওয়া, এর ধারাবাহিকতায় আমরা যে 1971 সনে পাকিস্তানের কাছ থেকে আধুনিক একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে স্বাধীন হয়েছি, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই গৌরব পৃথিবীর অল্প কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে যারা সরাসরি যুদ্ধ করে জয়লাভ করেছে, সরাসরি, তাও আবার বিদেশি শক্তির সঙ্গে। আমেরিকা, বাংলাদেশ, এরকম অল্প কয়েকটি দেশ রয়েছে। তো আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের মহান উপাখ্যান এবং এই মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন দেশে এবং দেশের বাইরের নানা রকম সাহায্যকারী শক্তি, তারা এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠতম সম্মানিত ব্যক্তি বা সম্মানিত রাষ্ট্ররূপে গণ্য হওয়ার কথা। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের ধড়িবাজি, কিছু মানুষের বেনিয়াগিরি, কিছু মানুষের দুর্বৃত্তপনা, জ্ঞানের অভাব এবং ওভার অ্যাক্টিং ইত্যাদি নানা রকম কারণে মুক্তিযুদ্ধের যে গৌরব উজ্জ্বল ভূমিকা, মুক্তিযুদ্ধের যে গৌরবময় গাথা, কীর্তিগাথা, কিংবা আমাদের মুক্তিযুদ্ধের যে সকল সম্পদ, সহায়, ইতিহাস, ঐতিহ্য, কিংবা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সেই যে চিত্রপট, তাদের বীরত্বের কাহিনী, এগুলো আমরা ধারণ করতে পারিনি। সময়ের বিবর্তনে, আমাদের ভুলের কারণে এখন মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম নেতিবাচক কথাবার্তা হচ্ছে এই 2025 সনে। আর মুক্তিযোদ্ধাদেরকে অনেকে গালিগালাজ করার চেষ্টা করছে। আর মহান মুক্তিযুদ্ধের সময় যে নামগুলো অভিশাপে পরিণত হয়েছিল, রাজাকার, আলবদর, আশামস, এই শব্দগুলো অভিশাপের উপলক্ষে পরিণত হয়েছিল। সেগুলো আমাদের কর্মের কারণে, আমাদের আমজনতার কর্মের কারণে, রাজনৈতিক দলের ধড়িবাজির কারণে এইগুলো এই 2024-25 সনে এসে এই ন্যারেটিভগুলো উল্টে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের যে বিপ্লব হলো, 2024 সনে যে বিপ্লব হলো, সেই বিপ্লবের অন্যতম একটি স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষ কতটা বিরক্ত হলে, কতটা বিক্ষুব্ধ হলে নিজেদেরকে মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি,
ভিলেন যারা ছিল মুক্তিযুদ্ধের, সেই ভিলেনের উত্তরাধিকারী রূপে দাবি করতে পারে। এই ঘটনাই কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে ঘটেছিল। তো এই সকল ঘটনা কেন ঘটল? আপনি যদি বিচার করেন, আপনি যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে সেই ১৯৭২ সন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। যে যে কাজ করেননি তাকে সেই কাজের কৃতিত্ব দেয়া হয়েছে। যার কৃতিত্ব পাওয়ার কথা ছিল, সম্মান এবং মর্যাদার অধিকারী যিনি হবেন, তাকে লাঞ্ছিত করা হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা যাদেরকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি, আর অনেক অমুক্তিযোদ্ধা তারা রাতারাতি মুক্তিযুদ্ধের কমান্ডার সেজে রাষ্ট্রের বড় বড় পদ পদবিতে বসে যেভাবে যারা চাক্ষুষ সাক্ষী ছিলেন মুক্তিযুদ্ধের এই ৯ মাস সময়টিতে, তাদের পঞ্চ ইন্দ্রিয় নাক, কান, চক্ষু ইত্যাদির উপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা কিভাবে? ধরুন, আপনি একজন লোককে দেখলেন যে এই লোক মুক্তিযুদ্ধ করেননি, আপনি দেখলেন যে এই লোক রাজাকার ছিল, আলবদর ছিল, আসাম ছিল, মুসলিম লীগার ছিল, শান্তি বাহিনীর কমিটি ছিল। তো আপনার চোখের সামনে হঠাৎ করে সেই লোক বলল যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। আপনার যেহেতু ক্ষমতা নেই, এই কারণে আপনি সে দৃশ্য দেখলেন, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারলেন না। কিন্তু আপনার অন্তরের অন্তঃস্থলে এক ধরনের বেদনা, এক ধরনের হতাশা, এক ধরনের ক্ষোভ তৈরি হয়ে যাবে। এর ফলে আপনি অনেক সময় নিজে বিভ্রান্ত হবেন, বিক্ষুব্ধ হবেন এবং খিস্তি খাওয়া করতে থাকবেন, যেটি ১৯৭২ সন থেকে আমাদের দেশে শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীতে এই মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছে। নানা মিথ্যা গল্প, মিথ্যা কাহিনী, মিথ্যা ইতিহাস রচনায় হাত দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতির ক্ষমতা এবং রাষ্ট্রনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার জন্য একটা বিরাট চক্র, তারা তাদের যে আত্মমর্যাদা, এই জাতির ইতিহাস ঐতিহ্য সবকিছু বিসর্জন দিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করেছে এবং মুক্তিযুদ্ধের নামে কিংবা মুক্তিযোদ্ধার নামে অনেক বড় বড় অপকর্ম, জাতিসত্তার অপমান এবং আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে, ফলে অনেকের কাছে এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কারো কারো আবেগ, কারো কারো মায়াকান্না, এটা অনেকটা কুমির আশ্রুর মতো মনে হয়েছে। কুমিরের চোখ দিয়ে যখন অশ্রু পড়ে, সাধারণত কুমিরের চোখ দিয়ে অশ্রু বা চোখের জল পড়া দৃশ্য আমরা কেউ দেখিনি। এটা খুবই একটা নিষ্ঠুর প্রাণী, সবসময় পানির মধ্যে থাকে, এর চোখ দিয়ে পানি পড়লো বা না পড়লো পানির সঙ্গে মিশে যায়। এর জন্য এটাকে অনেক সময় কুমির আশ্রু বা কুম্ভীর আশ্রু এটা বলা হয়, কুমিরের চোখে পানি। নিষ্ঠুর একটা ব্যক্তি যখন কান্নার অভিনয় করে, তখন তাকে কুম্ভীরাস্ত্র বা কুমিরাস্ত্র বলা হয়। তো সেই দিক থেকে আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ ১৯৭১ থেকে আজ অবধি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, গান, নাটক, কবিতা, এগুলো যারা রচনা করেছেন তাদের প্রসঙ্গ আলাদা, এটা একটা ন্যারেটিভ। কিন্তু রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, মুক্তিযুদ্ধ নাম ব্যবহার করে, মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় যে তাদের তকদির হাসিল করার চেষ্টা করেছে, তাদের পকেট ভারী করার চেষ্টা করেছে, রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা করেছে, মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করার চেষ্টা করেছে এবং রীতিমতো এটাকে একটা রীতিমতো ব্যবসা বানানোর চেষ্টা করেছে। এর ফলে কি হলো, সাধারণ জনগণ আমাদের দেশের কিছু রাজনৈতিক দলগুলোকে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা হিসেবে টিটকারি করে। আর সেই টিটকারির মধ্যে ১ নম্বরে আওয়ামী লীগ। বলা হয় যে আপনি যদি রাজাকার হন বা যত বড় রাজাকার হন, আপনি আওয়ামী লীগে যদি যোগদান করেন, আওয়ামী লীগের মেশিনের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যাবেন। তো
তো এই যে কথাগুলো, এই কথাগুলো একসময় প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলে গেছেন যে আওয়ামী লীগের একখান যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে রাজাকার ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়। ভালো কথা। এবং একথা আওয়ামী লীগ অন্তঃস্থল থেকে বা বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবে না। এর কারণ হলো ইতিহাসে অনেক সন্ধিক্ষণে তারা এই কাজটি করেছে, জেনে হোক অজেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা এই কাজটি করেছে। রাজাকারদের পুনর্বাসন করা, মুসলিম লীগারদেরকে পুনর্বাসন করা, এটা বঙ্গবন্ধুর জামানাতি হয়েছে। অনেকে এটাকে উদারতা বলার চেষ্টা করছেন, অনেকে মাহাত্ম্য বলার চেষ্টা করছেন, অনেকে এটিকে রিকনসিলিয়েশন বলার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হলো যে এই কাজগুলো বঙ্গবন্ধু করেছেন বা করতে বাধ্য হয়েছেন দলের মধ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কিছু মানুষের দ্বিচারিতার কারণে। যেমন ধরুন, একজনের নাম করিম, আওয়ামী লীগ করে। করিমের ভাই রহিম বিখ্যাত এবং কুখ্যাত রাজাকার, তাকে ধরা হলো। এখন যিনি আওয়ামী লীগ করেন তিনি সরাসরি বঙ্গবন্ধুর কাছে চলে এলেন, আমার ভাই এটা করেছে ওটা করেছে বলে কান্নাকাটি করে বঙ্গবন্ধুর কাছ থেকে একটা আদেশনামা নিয়ে ভাইকে মুক্ত করে ফেললেন। এরকম শত শত হাজার হাজার ঘটনা ঘটে গেছে। পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, এই মুক্তিযুদ্ধকে নিয়ে বিএনপির যারা লোকজন আছে তারাও কম ব্যবসা করেনি। স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও মুক্তিযোদ্ধাদেরকে তার দলে ভিড়ানোর প্রাণান্ত চেষ্টা করেছেন এবং তিনি নিজে মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তার সরকারে মুসলিম লীগ, আলবদর, আশামস, জামাত থেকে শুরু করে যত ঘরানার লোক আছে সবাইকে তিনি আশ্রয় দিয়েছেন। তো তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন এটি নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার শহীদ হওয়ার পরে এই দল রাজপথে যখন ছিল তখন এই দলের মধ্যে মুক্তিযোদ্ধা ভার্সেস রাজাকার একটা, যাকে বলা হয় অবারিত মেলামেশার সুযোগ মানে না হয়ে বরং এটা রেষারেষি শুরু হয়েছে। যে সকল মানুষ মুক্তিযুদ্ধ করেছে, যারা করেনি, যারা আওয়ামী লীগ থেকে এসেছে অথবা যারা মুসলিম লীগ থেকে এসেছে, যারা জামাত থেকে এসেছে কিন্তু বিএনপি করে, এটা নিয়ে দলের মধ্যে যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধা তারা নিজেদেরকে মহত্তম ব্যক্তি প্রমাণ করার জন্য এই মুক্তিযুদ্ধকে নিয়ে অনেকগুলো ন্যারেটিভ বিএনপি তৈরি করে ফেলেছে এবং সেই ন্যারেটিভ বিএনপির পক্ষে আনার জন্য তারা মুক্তিযুদ্ধের যে মূল ইতিহাস, সেই মূল ইতিহাসের শিকড় ধরে টান দিয়েছে। জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযোদ্ধাদের নেতা বানানোর জন্য, মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর জন্য, কিংবা মুক্তিযুদ্ধের সময় তিনি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন, তিনি সর্বাধিনায়ক, এই ন্যারেটিভটি তৈরি করার জন্য বিএনপির মধ্যে যে সকল সত্যিকার মুক্তিযোদ্ধা আছে তারা মুক্তিযুদ্ধের নীতি, আদর্শ, ইতিহাস, ঐতিহ্য এবং নিজের বিবেক বুদ্ধির সঙ্গে মুনাফিকি করেছেন। অনেকে মুনাফিকি করে মুক্তিযুদ্ধের জন্য যে ন্যারেটিভটি তৈরি করেছেন, যেমন একটা ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগের ন্যারেটিভ অনুযায়ী মানে শেখ পরিবারের বাইরে কোনো মুক্তিযোদ্ধা থাকতে পারে না, শেখ পরিবারের সার্টিফিকেট ছাড়া কেউ মুক্তিযুদ্ধ হতে পারে না। একইভাবে বিএনপি যেটা প্রচার করার চেষ্টা করেছে যে জিয়াউর রহমানের বাইরে কোনো মুক্তিযোদ্ধা নেই আর জিয়াউর রহমানের উপরে কোনো মুক্তিযোদ্ধা নেই, এরকম একটা ন্যারেটিভ। ফলে কি হলো, এই দুই দলের জাতাকলে পড়ে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাস রচিত হয়নি। মুক্তিযুদ্ধের যে প্রকৃত সম্মান এবং মর্যাদা, সেটা সংরক্ষিত হয়নি। একজন অন্যজনকে তাদের রাজনৈতিক স্বার্থে মুক্তিযুদ্ধকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার মানসে তারা প্রতিপক্ষের চরিত্র হনন করেছে এবং মুক্তিযুদ্ধে তাদের যে কর্তৃত্ব এবং তাদের যে কৃতিত্ব, এই জিনিসটিকে অস্বীকার করে একটা অদ্ভুত ইতিহাস তৈরি করেছে যা বাস্তব থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। এই বিতর্ক নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না, আমি শুধু এখানে বলছি যে রাজনীতির যে ধান্দাবাজি, রাজনীতির যে অসততা, অস্বচ্ছতা এবং সংকীর্ণ মন এবং মানসিকতা,
এটি সবাই করে থাকে, বিভিন্ন সময় করে থাকে, বাংলাদেশে এটা হবে। কিন্তু আমাদের একটা জাতীয় ইতিহাস, জাতীয় ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ, সেটাকে এই সংকীর্ণতার মধ্যে রাজনীতির ধান্দাবাজি বা চালবাজির মধ্যে এটিকে আনা আমাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি হলো মূল কথা। এবার আসেন জামাত সম্পর্কে। জামাতকে সবসময়ই বিএনপি এবং আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে তারা ব্যবহার করেছে। 1971 সনেও জামাতকে ব্যবহার করা হয়েছে। 72, 73, 74 বঙ্গবন্ধুর জমানাতে জামাতকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন সেই কথাগুলো যদি আমি বলতে যাই, অনেকে হয়তো বেজার হবেন, কিন্তু বাস্তবতা হলো যে জামাতকে কিভাবে ব্যবহার করা হয়েছে এই কথা যদি বলতে যাই, তাহলে ওআইসির মেম্বারশিপ বঙ্গবন্ধুর জমানাতে, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং জুলফিকার আলী ভুট্টোর বাংলাদেশ ভ্রমণ, এটাকে মূল্যায়ন করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আবার জিয়াউর রহমান সাহেবও তার রাজনীতির যে শুরুটি সেটি জামাতের হাত ধরে তিনি করেছেন। ওই সময়টাতে মুসলিম লীগ এবং জামাত ছাড়া জিয়াউর রহমান সাহেবের কোনো বন্ধু ছিল না। ধীরে ধীরে তার অনেক বন্ধু হয়েছে, কিন্তু তার প্রাথমিক বন্ধু ছিল জামাত এবং মুসলিম লীগ। তো সেক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব জামাতকে ব্যবহার করেছেন, এরশাদও ব্যবহার করেছেন, 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন ব্যবহার করেছেন। তারা সবাই জামাতকে ব্যবহার করেছেন, তাদের অর্থ, তাদের বুদ্ধি, তাদের নেম ফেম সব কিছু ব্যবহার করেছেন। আর সময় মতো তুই রাজাকার, তুই আলবদর, তুই আর শামস, এই কথা বলে তাদেরকে কদর্যভাবে, উলঙ্গভাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন অতীতের সবাই। যখন তাদের প্রয়োজন তখন জামাতের চেয়ে সৎ কোনো দল নেই, জামাতের চেয়ে ভালো কেউ নেই। আর যখন তাদের প্রয়োজন শেষ তখনই তারা ধর্ষণকারী, তারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করে এবং তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। ফলে জামাত 1971 থেকে আজ অবধি, মানে তাদের জীবনে যদি সবচেয়ে একটা সুন্দরতম সময় আসে, আনন্দ ঘন সময়, সবচেয়ে মধুরতম সময়, ধরুন একজন জামাত নেতার একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, বা কোনো একটা জামাত নেতা আজকে বিয়ে করতে যাচ্ছেন, ঠিক বাসর ঘরে যাবেন, এরকম একটা উত্তেজনাকর মুহূর্ত। ঠিক এইরকম, বা তিনি খাবার টেবিলে বসছেন, তার প্রিয়তম একজন বন্ধু বা বান্ধবীকে নিয়ে তিনি সবচেয়ে ভালো খাবার খাবেন, বসেছেন ছেলে মেয়ে পরিবার পরিজন সহকারে। ঠিক ওই সময়টাতে তাকে যদি আহত করতে হয়, তাহলে তুই রাজাকার, তুই আলবদর, তুই আসাম, স্বাধীনতা বিরোধী, এই গালিটি যদি তার সামনে উচ্চারণ করা হয় বা তার সামনে লিখে মানে প্রদর্শন করা হয়, তার ঘুম হারাম হয়ে যাবে, জিনা হারাম হয়ে যাবে। তো এই কাজটি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি, এমনকি রাস্তার যারা ঝাড়ুদার, তারা এই জামাতের বিরুদ্ধে এই জিনিসটি ব্যবহার করেছে। যেহেতু এবারের যে 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, যে যাই বলুক না কেন, এটির মাস্টার মাইন্ড জামাত। এই পুরো জিনিসটি ঘটিয়েছে জামাত, এবং গত 17 মাসে যেভাবেই হোক না কেন সরকারের উপর, প্রশাসনের উপর, রাষ্ট্রের উপরে জামাতের যে একছত্র আধিপত্য, এটি এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বহাল আছে। এবং এই সময়টিতে জামাত মনে করছে যে তারা যে ম্যাটিকুলাস ডিজাইনে অভ্যস্ত হয়ে পড়েছে, যেভাবে হাসিনাকে তাড়ানো হয়েছে, যেভাবে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করা হয়েছে, গণ অভ্যুত্থানের 24 ঘন্টার মধ্যে যেভাবে প্রশাসনের সর্বস্তরে তারা বিজয় লাভ করেছে, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংঘতে তারা বিজয়ী হয়েছে। এবং এখানে তারা যে ডিজাইনগুলো করেছে, সে তুলনায় জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়া, সরকার গঠন করা অনেক ছোট একটা বিষয়। এটা জামাত মনে করে এবং বিশ্বাস করে, এবং সেই অনুযায়ী জামাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং জামাত যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা জামাতের যারা প্রতিপক্ষ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এখন পর্যন্ত আন্দাজই করতে পারছে না। দিস ইজ রিয়েলিটি। বিএনপি খুব খুশি তারেক রহমান সাহেব আসছে, 300 সিটই তারা পাবেন। তারপর আওয়ামী লীগ অনেক খুশি যে তারা বিদেশে বসে নরেন্দ্র মোদী দাদার হাত ধরে তারা এমন একটা সুন্দর সময় আছেন যে জামাতের বাপের সাধ্য নাই
একটা সিট পাওয়ার, এরকম নানা রকম কল্পকাহিনী। কিন্তু জামাত যে কাজগুলো করছে আপনি সেটি বুঝতে পারবেন যে জামাত একেবারে রাজনৈতিক দলগুলোর যে অহংকার, যে হাতিয়ার, মূল হাতিয়ার মুক্তিযুদ্ধ, ওই জায়গাটাতে জামাত হাত দিয়েছে। প্রথমে মুক্তিযুদ্ধকে অপমান করেছে, পাকিস্তানের জমানাটাকে তারা বৈধ করেছে, পাকিস্তানকে বাংলাদেশের জন্য অপরিহার্য বন্ধু রাষ্ট্র হিসেবে তারা প্রমাণ করে ফেলেছে। ইসলাম এদেশে রাষ্ট্র ধর্ম হবে, এটা অনেক আগেই স্বীকৃত, এবং ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনা হবে। এখন তারা সেটা প্রচার করছে গত 17 মাস ধরে, এবং একটা খিলাফত হবে, এমিরেটস হবে, মেয়েরা হিজাব পরবে, তারপরে যাকে বলা হয় আর অনেক কিছু। এই জিনিসগুলো তারা বলে ফেলেছে, ইটস এ ওপেন সিক্রেট। এবং জামাত ক্ষমতা আসলে কি কি করবে এটারও মহড়া গত 17 মাসে তারা দেওয়ার পরেও জামাতের একটা পশম স্পর্শ করার ক্ষমতা রাজনৈতিক দলের হয়নি। ইট মিনস জামাত সে তার যে আইডিওলজি, তার যে চিন্তা চেতনা, তার যে কর্ম, তার যে ম্যাটিকুলাস ডিজাইন টু মানে যাকে বলে উইন ইন দ্য ইলেকশন, এই ব্যাপারে তারা এখনো শতভাগ দৃঢ়তা রাখে। আমরা যে আমরা যে সকল প্রাক মূল্যায়ন করছি, জরিপ করছি, এটা আমাদের সান্ত্বনার জন্য, কিন্তু জামাতের কৌশলটা আমরা এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি না। সর্বশেষ তারা কর্নেল ওলি এর মতো এমিনেন্ট যাকে বলা হয় মুক্তিযোদ্ধা, মেজর আক্তারের মতো একজন মুক্তিযোদ্ধা, এরকম আরো অনেককে তাদের দলে ভিড়িয়ে ফেলেছে। এবং আপনারা দেখবেন যে এই নির্বাচনের তফসিল যদি পেছায়, তাহলে বিএনপির অনেক নেতা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন কিংবা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তারা অনেকে জামাতের প্রার্থী হবেন। এবং সেক্ষেত্রে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা রাজনৈতিক দলগুলো করতেন, সেখানে জামাতও ভাগ বসালো। এবং আগামীতে যদি জামাত দাবি করে বসে যে বিএনপির চাইতে, আওয়ামী লীগের চাইতে জামাতে মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধপন্থী পরিবারগুলোর সদস্যের সংখ্যা বেশি, তাহলে আমি অন্তত অবাক হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে